শিরোনাম দেখেই আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটিতে আমরা ইতালীয় লেখক ওরিয়ানা ফাল্লাচির বিশ্বজুড়ে সমাদৃত বই লেটার টু এ চাইল্ড নেভার বর্ন, বাংলায় হাত বাড়িয়ে দাও, আনু মোহাম্মদ অনুদিত এই বইয়ের কিছু উল্লেখযোগ্য ভালো লাগা কোটেশন শেয়ার করতে যাচ্ছি। তো তার আগেই এই বইটি সম্পর্কে বলে রাখি, এই বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় যেটি লেখা হয়েছে, তাহলে বই একটু এই কথাগুলো শোনার আগে আপনাদের একটু ধারণা চলে আসবে। দেখেন, বলা হচ্ছে যে হাত বাড়িয়ে দাও গ্রন্থটি ওরিয়ানা ফাল্লাচির সবচেয়ে বিখ্যাত গ্রন্থের একটি। জন্ম না নেওয়া একটি শিশুর সাথে তার মায়ের কথোপকথনের ছলে দিনপঞ্জির আলোদলে লেখা এই রস্যকার বইটিতেই বলা হয়েছে সমাজে নারী পুরুষের সম্পর্ক, বিবাহপূর্ব একটি সন্তানের জন্ম দেওয়া নারীর বিড়ম্বনা, বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে সামাজিক সংঘাত, নিম্নবিত্ত পরিবারের জন্ম নেওয়া একটি নারী শিশুর বেড়ে ওঠা, আর শেষত এই সংঘাত, ক্লেদ এবং বিবমিষাপূর্ণ পৃথিবীতে গর্ভস্থ সেই শিশুটি আর কখনো জন্ম না নেওয়ার কাহিনী। ফাল্লাচি তার ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদী মতামত এবং আরও কিছু রাজনৈতিক অবস্থানের কারণে সমালোচিত হয়ে আসছেন, কিন্তু লেটার টু এ চাইল্ড নেভার বর্ন অনুভূতির সুদক্ষতা এবং সূক্ষ্মতা, তার বিদ্রোহের তীব্রতায় নারীবাদী সাহিত্যে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হিসেবে এই বইটি স্বীকৃতি লাভ করেছে। দেখুন, এখানে প্রথমেই লাইনে যেটা বলা হচ্ছে যে আমার ভয়, যদি কোনো দিন তুমি চিৎকার করে প্রশ্ন করো কেন তুমি আমাকে এই পৃথিবীতে নিয়ে এলে, কেন, কে বলেছিল তোমাকে, জীবন সম্পর্কে এখনও তুমি কিছুই জানো না। এটি একটি যুদ্ধ, প্রতিদিনের, প্রতি মুহূর্তের, প্রতিবিন্দু আনন্দের জন্য এখানে জীবনকে কঠোর মূল্য দিতে হয়। লেখিকা আবার তার নিজের জীবন সম্পর্কে বলছেন যে তুমি জানো না, কিন্তু আমি জানি আমার মা আমাকে চাননি। অন্যদের উপেক্ষার মধ্যে শুরু হয়েছে আমার জীবনের আদি মুহূর্তগুলো। কেউ চায়নি আমি আসবো না, এই আশা করেই আমার মা প্রতি রাতে গ্লাস ভর্তি পানির সঙ্গে ওষুধ মিশিয়ে খেতেন এবং কাঁদতেন একা একা গোপনে। তবুও আমি এসেছি, কেননা অসীম শূন্যতার চাইতে কিছু না কিছু সবসময়ই ভালো। এরপর দেখেন, এই গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই আপনার হৃদয়ে আঘাত করার মতো একটা বিষয়, সেটি হচ্ছে আমি অনেক কিছুই চাপিয়ে দেব যেগুলো ভালো মনে করব, আমি ভালো মনে করব, আসলে সেগুলো তোমার জন্য ভালো নাও হতে পারে। এবং লেখিকা আবার এক জায়গায় বলছেন যে এই অসহনীয় অবস্থার কারণ একটাই করণীয়, সেটা হচ্ছে এসবের বিরুদ্ধে সংগ্রাম করা এবং প্রয়োজনে মৃত্যুবরণ করা। খাওয়ার জন্য তোমার টাকা লাগবে, ঘুমানোর জন্য টাকা লাগবে, একজোড়া জুতোর জন্য টাকা লাগবে, আর টাকার জন্য কাজ করতে হবে। তারা কাজ সম্পর্কে অনেক কিছু বলবে শ্রমের আনন্দের কথা, শ্রমের মর্যাদার কথা। ওদের এসব কথা কোনো কথাই বিশ্বাস করবে না। ওরা নিজেদের পৃথিবী সুন্দর করার জন্য এসব ইচ্ছাকৃতভাবে বানিয়ে বলে। তোমাকে এখানে যে কাজ করতে হবে তা অন্যের কাজ, অন্যের জন্য, নিজের আনন্দের জন্য তুমি কখনোই কাজ করতে পারবে না। তোমার ইচ্ছে মতোও তুমি কাজ করতে পারবে না। এবং এখানে ওই যে ম্যাগলোনিয়া গাছের যে একটা যুবতীকে মৃত হত্যা করে ফেলে দেওয়া হয়, সেই বিষয়ে বলা হচ্ছে সেই এটা যখন দেখছে সে, তখন বলছে সেই ছোট মেয়েটি আমি ছিলাম। আমি নিষ্ঠুরতম, সবলতম, হৃদয়হীন ব্যক্তিরাই সর্বক্ষেত্রে জয়ী হয়। এ সত্য আমি যেভাবে জেনেছি সেভাবে যেন তোমার কোনোদিন জানতে না হয়। আর এও মনে রেখো, এর প্রথম শিকার সবসময় হতে হয় মেয়েদেরকে। এখানে লেখক আরও একটি কথা বলছে, অবিচার কাকে বলে তার ধারণা তুমি পেতে বাধ্য হবে। অনেক কিছু আছে যার এবং কিছুই নেই, যার অনেক কিছু আছে এবং যার কিছুই নেই। এই দুই গোষ্ঠী মানুষের বৈষম্য যে অবিচার, তা নিয়ে তোমাকে ভাবতে হবে। যে অবিচারের জন্য একজন মহিলা বসে থাকে আয়েসেই, আরেকজন প্রচণ্ড অসুবিধার মধ্যেও তার কার্পেট পরিষ্কার করে। এখানে এই যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এবং শোষণ এবং কারা কীভাবে উচ্চবিত্ত হয়েছে
সেই অবস্থাটা কিন্তু এখানে গল্পে আপনি পড়লে বুঝতে পারবেন। আর যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তখন আমাদের শান্ত রাখার জন্য ভিক্ষা দেওয়া হয় কিছু করুণা। আশা করি এই কথাটা কিন্তু সমস্ত বিশ্ব জুড়ে সমাদৃত। এই কথাটা বললেই সবাইকে একটা বিশেষ শ্রেণীর কথা কিন্তু আমাদের মনে ভেসে ওঠে। দেখেন এখানে বলছে যে কোথাও আমার কোনো বন্ধু নেই, নীরবতায় আমি শেষ হয়ে যাচ্ছি, নিজেকে এক বন্দি পশুর মতো মনে হচ্ছে। আমাদের শহরকেন্দ্রিক জীবনের একটা ভয়াল দৃশ্য কিন্তু এখানে আমরা ফুটে উঠতে দেখি। আমি হাসপাতাল ছেড়ে আবার কাজে যাচ্ছি, তুমি যদি এর মধ্যে টিকে থাকতে পারো জন্মাবে, নয়তো মরবে। আমি তোমাকে মারবো না, কিন্তু তোমার অত্যাচারকেও আমি প্রশ্রয় দেব না। এরপর লেখিকা, আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা শেষে দেখেন লেখিকা একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং তারপরে সে তার উক্তি যে আচ্ছন্নতার মধ্যেই চিৎকার করছিলাম আর তার মধ্যেই শুনছিলাম তোমার কণ্ঠ, মা, আমার জীবনে এই প্রথম। শুনে মনে হলো এ যেন কোনো এক পূর্ণবয়স্ক মানুষের গলা। তুমি অনেক কথা বললে, কথাগুলো যেন আমারই অবচেতন মনের। আমাকে তুমি ঠিক ধরে ফেলেছ। শেষ পর্যন্ত তুমি এসে বললে, মা, আমি তোমাকে ক্ষমা করেছি, কেঁদো না তুমি, আমি আর কোনো সময় ঠিক জন্ম নেব না, আমি আর অন্য কোনো সময় ঠিক জন্ম নেব, কিন্তু আমি জানি যে তুমি ছিলে, সে তুমি আর কখনোই কোনোভাবে জন্মাতে পারবে না। দেখেন এখানে সেই শিশুটির বিদায়ের মুহূর্তটা লেখিকা কিভাবে বর্ণনা করছেন এবং শেষে তিনি লিখছেন যে তুমি এত ভীতু, পৃথিবীর কিছু কাহিনী শুনে তুমি পালালে। অর্থাৎ লেখিকা এই যে বর্তমান পরিস্থিতিটা তার সামনে তুলে ধরছে চিঠিতে, তাই ভাবছে যে এই কাহিনী শুনেই বোধহয় সেই সন্তানটি গর্ভেই মৃত্যুবরণ করছে। বাবার মতো পালাতেই সুখ তোমার? না, এখন ঘুমানোর সময় নয়, এখন অবশ্যই জেগে থাকতে হবে, চিন্তা করতে হবে অনেক কাজ। এখন কি বলছে দেখ, কিসের জেগে থাকার কথা, এটা আপনি একটু চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবেন। সাদা ছিলিং কালো হয়ে যাচ্ছে, ঠান্ডা চারিদিকে, এসো তোমার হাত ধরি, চারিদিকে মেঘ, ঘুম না মৃত্যু, আমাকে জেগে থাকতে সাহায্য করো। সুখ, স্বাধীনতা, ভালোবাসা খুঁজে পেয়েছো তুমি? ওই তো সেই ম্যাগনোলিয়া গাছ, চলো আমরা ফুল তুলি। কোনোদিন পারিনি এটা, তুমি পারবে? তোমার হাত বাড়িয়ে দাও। এখানে কিন্তু গল্পটির নামকরণ। জীবন তবুও টিকে থাকে। জীবন কি সজীব, কি উদ্দাম এক শব্দ। সব ক্লান্তি মুছে যায়, সব দুঃখ ঝরে যায়, অনেক আলো, অনেক কষ্ট। কে যেন দৌড়াচ্ছে, হাজার লক্ষ কোটি শিশু যেন চারিদিকে, নতুন সব মানুষ। আর আমাদের এখানে প্রয়োজন নেই। তুমি মরে গেছো, আমিও বোধহয় মরে যাচ্ছি, কিন্তু তাতে কিছুই এসে যায় না। জীবন ধারাবাহিক, জীবনের কখনো মৃত্যু নেই। এইটাই হচ্ছে এই উপন্যাসের শেষ কথা। দেখেন, জীবন ধারাবাহিক, জীবনের মৃত্যু নেই। এই একটা পরিস্থিতি একজনের থেকে আরেকজনের স্থানান্তরিত হচ্ছে, চলে যাচ্ছে, একজন থেকে আরেকজনের কাছে পাস হয়ে যাচ্ছে। আর আরেকটি কথা, এই যে উক্তিগুলো, এটা আমার ভালো লাগার উক্তি। তো এই কথাগুলোর মধ্যে যদি আপনাদের কোনো কথা ভালো লাগে, হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেই উক্তিটি এই কমেন্টসে জানাতে আহ্বান করব। তাহলে আমারও ভালো লাগবে, ভাববো যে আমার চিন্তার সাথে আপনাদের কারো না কারো চিন্তার মিল আছে। তো এরকম আরেকটা বিষয় হচ্ছে, এই
হাত বাড়িয়ে দাও বইটির কিন্তু বুক রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। বইটির মোটামুটি একটা আমার মতো করে বলার চেষ্টা করেছি, তাইলে আপনারা দেখতে পারেন, এবং এখানে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে মার্কিন স্টুডিওর সাথে থাকবেন। এতক্ষণ আপনাদের সামনে মার্কিন স্টুডিও থেকে ছিলাম আমি আফতাব মার্কিন। আল্লাহ হাফিজ।